বন্ধুগণ, এই ভিডিওতে পেয়ে যাবেন কেন্দ্রীয় বাজেট 2025-26 সম্পর্কে বিস্তারিত তথ্য। তাহলে চলুন এক নজরে দেখানো যাক কেন্দ্রীয় বাজেট 2025-26। কেন্দ্রীয় বাজেটে বিরাট একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গড় মাসিক আয় 1 লক্ষ টাকা পর্যন্ত এখন থেকে কোনো আয়কর নয়। এর ফলে মধ্যবিত্ত পরিবারের সঞ্চয় এবং ভোগ ব্যয় বাড়ানো হবে। নতুন কর কাঠামো বেতনভোগী বর্গের বার্ষিক 12.75 লক্ষ টাকা আয়করের পরিমাণ হবে শূন্য, অর্থাৎ এর ফলে 12.75 লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয় হবে তাদের কিন্তু কোনো কর দিতে হচ্ছে না। আরও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাজেটে উন্নয়নের 4টি চালিকা শক্তি চিহ্নিত করা হয়েছে। প্রথমটিতে রয়েছে কৃষি, দ্বিতীয়টিতে রয়েছে অণু ক্ষুদ্র মাঝারি শিল্প, তৃতীয়টিতে রয়েছে বিনিয়োগ এবং চতুর্থটিতে রয়েছে রপ্তানি। কৃষকদের কল্যাণে প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা আওতায় আসবে কৃষি উৎপাদনশীলতায় পিছিয়ে থাকা 100টি জেলা। থুর, অরহর এবং মসুর ডালের উৎপাদন বাড়াতে মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস শুরু করতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। এটা কেন্দ্রীয় বাজেটে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। পুনর্মার্জিত সুদ ছাড় প্রকল্পের মাধ্যমে কেসিসির আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা শুরু হচ্ছে। অর্থবর্ষ 25-এ আর্থিক ঘাটতি 4.8% হবে বলে অনুমান। অর্থবর্ষ 26-এ তা 4.4% নিয়ে যাওয়ার লক্ষ্য। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ক্ষেত্রে ঋণের সংস্থান বৃদ্ধি, জামিনমুক্ত ঋণের সীমা 5 কোটির বদলে 10 কোটি টাকা। মেক ইন ইন্ডিয়ায় গতি আনতে ক্ষুদ্র মাঝারি ও বড় শিল্প ক্ষেত্রকে নিয়ে আসা হচ্ছে জাতীয় উৎপাদন অভিযানের আওতায়। সরকারি স্কুলগুলিতে আগামী 5 বছরে 50,000 অটল টিঙ্কারিং ল্যাব তৈরি হতে চলেছে। শিক্ষা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার উৎকর্ষ কেন্দ্র, মোট বরাদ্দ 500 কোটি টাকা। পিএম স্বনিধির আওতায় ব্যাংক থেকে আরও ঋণ, ইউপিআই সংযুক্ত ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা 30,000 টাকা। পিক কর্মীদের পরিচয় ই শ্রম পোর্টালে নিবন্ধন এবং পিএম জন আরোগ্য যোজনার আওতায় স্বাস্থ্য পরিষেবা শুরু হতে চলেছে। উন্নয়ন কেন্দ্র হিসেবে শহর কর্মসূচির আওতায় নগরাঞ্চলের সমস্যা দূর করতে 1 লক্ষ কোটি টাকা। ছোট মডিউলার রিয়েক্টর নিয়ে গবেষণার জন্য পরমাণু শক্তি মিশন বরাদ্দ 20,000 কোটি টাকা বরাদ্দ হতে চলেছে। আঞ্চলিক যোগাযোগ বাড়াতে পুনর্মার্জিত উড়ান প্রকল্পের আওতায় নতুন 100 কোটি গন্তব্য। লক্ষ্য আবাসন নির্মাণের গতি আনতে 15,000 কোটি টাকা SWAMIH তহবিলে গড়ে তোলা হবে। গবেষণা এবং উদ্ভাবনমূলক উদ্যোগে বেসরকারি ক্ষেত্রের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বরাদ্দ 20,000 কোটি টাকা। কোটিরও বেশি প্রাচীন লিপি ও লেখক সংরক্ষণে জ্ঞান ভারতম মিশন। বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সীমা 74 থেকে বেড়ে 100%। বিভিন্ন আইনের 100-এরও বেশি সংস্থানকে অপরাধের তকমা মুক্ত করা। আপডেট আয়কর রিটার্নের সময়সীমা 2 বছর থেকে বেড়ে 4 বছর। টিডিএস প্রদানের বিলম্বকে অপরাধের তকমায় যুক্ত করা। ভাড়া বাবদ টিডিএস 2.4 লক্ষ থেকে বেড়ে 6 লক্ষ টাকা। ওপেন সেলের ক্ষেত্রে আইপিএফডির উপর শুল্ক রেহাই। ব্যাটারি উৎপাদনের গতি আনতে বৈদ্যুতিক যানের এবং মোবাইল ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রে অতিরিক্ত মূলধনের কর রেহাই। জাহাজ নির্মাণে কাঁচামাল এবং উপকরণের উপর
10 বছরের জন্য শুল্ক ছাড়। হিমায়িত মাছের পেস্টে শুল্কের হার 30 থেকে কমে 5%। মাছ থেকে তৈরি তরল সারের ক্ষেত্রে শুল্কের হার 15 থেকে কমে 5%। সংসদে আজ অর্থাৎ এই 2025-26 অর্থবছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন। তার সংক্ষিপ্তসার যে বাজেটটি সেটি অনেকটা এরকম। বাজেটে সকলের বিকাশ এর মন্ত্র অনুযায়ী প্রত্যেকটি অঞ্চলের সুষম উন্নয়নের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিকশিত ভারতের মূল নীতিগুলি তুলে ধরেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সম্পূর্ণ দারিদ্রতা দূরীকরণই হলো এই বাজেটের মূল লক্ষ্য। বিদ্যালয় শিক্ষার উৎকর্ষ মান সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া সিদ্ধান্ত বা পরিকল্পনা পেশ করা হয়েছে। সকলের জন্য সার্বিক উন্নয়ন এবং সুলভ চিকিৎসা পরিষেবা, উপযুক্ত নিয়োগ এবং শ্রমশক্তির দক্ষতাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়া, অর্থনৈতিক কর্মকাণ্ডে মহিলাদের অংশগ্রহণ 70% নিয়ে যাওয়া এবং দেশকে সারা বিশ্বে খাদ্য থালি করে তুলতে কৃষকদের ভূমিকা অগ্রাধিকার। কেন্দ্রীয় বাজেট 2025-26 বিকাশের হার বৃদ্ধি, অন্তর্বর্তীমূলক উন্নয়ন, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়া এবং ক্রমবর্ধমান মধ্যবিত্তদের বর্গের ক্রয় ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। দরিদ্র তরুণ প্রজন্ম, কৃষক এবং মহিলাদের উন্নয়নে বিশেষ সংস্থান রয়েছে এই বাজেটে। কর, বিদ্যুৎ, নগর উন্নয়ন, খনি, আর্থিক ক্ষেত্রে সংস্থান ও নিয়ন্ত্রণমূলক কাঠামোকে পরিমার্জিত করে ভারতের বিকাশের যাবতীয় সম্ভাবনার সদ্ব্যবহার এবং বিশ্বের বাজারে এদেশের পণ্য ও পরিষেবার চাহিদা বাড়ানোর বিষয়গুলিও বাজেটে প্রাধান্য পেয়েছে। কেন্দ্রীয় বাজেট বলেছে যে কৃষি, ক্ষুদ্র মাঝারি ক্ষেত্র, বিনিয়োগ এবং রপ্তানি বিকশিত ভারতের পথে যাত্রার মূল চালিকা শক্তি। প্রথম চালিকা শক্তি কৃষি। বাজেটে প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনার ঘোষণা করা হয়েছে। রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এর আওতায় আসবে 100টি জেলা। লক্ষ্য উৎপাদনশীলতা বৃদ্ধি, শস্যের বৈচিত্র্য, ফসল পরবর্তী মজুত ব্যবস্থার শক্তিশালী করা, সেচ ব্যবস্থার উন্নয়ন, দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী ঋণের সংস্থান সহজ করা। সূচনা হবে বহুক্ষেত্রিক গ্রামীণ সমৃদ্ধি স্থিতিস্থাপকতা কর্মসূচির। রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে এই কর্মসূচির আওতায় দক্ষতায়ন, বিনিয়োগ, প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে কর্মসংস্থানের প্রসারের পাশাপাশি সামগ্রিকভাবে গ্রামীণ অর্থনীতি বিকাশের ত্বরান্বিত হবে। বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে গ্রামের মহিলা, তরুণ কৃষক, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ভূমিহীন পরিবারগুলিকে। অর্থমন্ত্রী জানিয়েছেন যে সরকার 6 বছরের মিশন ফর আত্মনির্ভর ইন পালসেস নামে একটি কর্মসূচি চালু করবে। এখানে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে থুর, অরহর এবং মসুর ডালের উপর। নাফেড এর এবং NCCF এর মতো কেন্দ্রীয় সংস্থা আগামী 4 বছর কৃষকরা যতটা পরিমাণে এই সব ডাল বিক্রি করতে চান ততটাই কিনে নেবে। শাক, সবজি এবং ফলমূলের উৎপাদন বৃদ্ধির একটি সার্বিক কর্মসূচি কথা উল্লেখ করা হয়েছে বাজেটে। উচ্চ ফলনশীল শস্য বীজের জাতীয় মিশন এবং তুলো উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে 5 বছরের একটি বিশেষ কর্মসূচির কথা বলা হয়েছে। পুনর্মার্জিত সুদ রেহাই কর্মসূচির আওতায় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের উচ্চ সীমা 3 লক্ষ থেকে বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হবে। দ্বিতীয় চালিকা শক্তি ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্র। ভারতের রপ্তানিতে 45% অবদান এই ক্ষেত্রের। প্রযুক্তিগত বিকাশ, দক্ষতায়ন, মূলধনের সংস্থান প্রবৃদ্ধি ক্ষেত্রে সহায়তা পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা নিরীক্ষে এই সব সংস্থার
আর্থিক আদান প্রদানের সীমা 2.5 থেকে 2 গুণ বাড়ানো হয়েছে। জামিনযুক্ত ঋণের ঊর্ধ্বসীমাও বাড়ানোর কথা বলা হয়েছে। মহিলা তফসিল জাতি উপজাতি বর্গের 5 লক্ষ নতুন উদ্যোগপতিকে সহায়তার জন্য অর্থমন্ত্রী একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন। এর আওতায় আগামী 5 বছর 2 কোটি টাকা পর্যন্ত মেয়াদি ঋণ দেওয়া হবে। খেলার সরঞ্জাম উৎপাদনে মেক ইন ইন্ডিয়া ব্র্যান্ডকে বিশেষ বাজারে আরও জনপ্রিয় করতে চায় সরকার। মেক ইন ইন্ডিয়ার কর্মসূচিকে আরও এগিয়ে নিয়ে যেতে ছোট বড় সব শিল্পকে আওতায় এনে সূচনা হবে জাতীয় উৎপাদন মিশনের। তৃতীয় চালিকা শক্তি বিনিয়োগ। অর্থমন্ত্রী মানব সম্পদ, অর্থনৈতিক পরিমণ্ডল এবং উদ্ভাবন ক্ষেত্রে বিনিয়োগের জোর দিয়েছেন। মানব সম্পদের বিনিয়োগের বিষয়ে তিনি বলেছেন, সরকারি স্কুলগুলিতে আগামী 5 বছরে 50,000 অটল টিঙ্কারিং ল্যাব গড়ে তোলা হবে। গ্রামীণ এলাকায় সরকারি স্কুল এবং প্রাথমিক কেন্দ্রগুলিতে ব্র্যান্ড সংযোজন পৌঁছে দেওয়া হবে ভারত নেট প্রকল্পের আওতায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভারতীয় ভাষায় ডিজিটাল বইয়ের সংস্থানে রূপায়িত হবে ভারতীয় ভাষা পুস্তক প্রকল্প। মানব সম্পদের দক্ষতায়ন ও উৎকর্ষ মানের বিকাশে জাতীয় স্তরে 4টি আন্তর্জাতিক মানের উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হবে। এর ফলে মেক ইন ইন্ডিয়া মেক ফর দ্য ওয়ার্ল্ড কর্মসূচিকে জোরদার করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত একটি উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলা হবে 500 কোটি টাকা ব্যয়ে। গিগ কর্মীদের ডেলিভারি বয় বা এই ধরনের কাজে নিযুক্ত যারা দেওয়া হবে পরিচয়পত্র। ই শ্রম পোর্টালে তাদের নিবন্ধন হবে। পিএম জন আরোগ্য যোজনার আওতায় চিকিৎসা সুযোগ পাবেন তারা। অর্থনৈতিক পরিমণ্ডলে বিনিয়োগের বিশেষ বিষয়ে শ্রীমতী নির্মলা সীতারামন বলেছেন যে পরিকাঠামো সংক্রান্ত অর্থমন্ত্রকগুলি সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে 3 বছরে একটি রূপায়ণ সংক্রান্ত উদ্যোগ হাতে নেবে। মূলধনী বিনিয়োগ এবং সংস্কারের জন্য রাজ্যগুলিকে 50 বছর বিনা সুদে ঋণ দেওয়ার জন্য অর্থমন্ত্রী 1.5 লক্ষ কোটি টাকা বরাদ্দ করার কথা বলেছে। নতুন প্রকল্পগুলির অর্থায়নের প্রশ্নে মূলধন বাবদ 10 লক্ষ কোটি টাকার সংস্থানে অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন দ্বিতীয় সম্পদ মুদ্রাকরণ পরিকল্পনা 2025 থেকে 30 এর ঘোষণা করেছেন। জল জীবন মিশনের মেয়াদ 2028 পর্যন্ত বাড়ানো হয়েছে। জন অংশীদারিত্বের ভিত্তিতে এই কাজে পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সিটিস অ্যাজ গ্রোথ হাবস। সামগ্রিকভাবে নগর বিকাশ এবং জল ও শৌচালয় পরিষেবা উন্নত করতে সরকার 1 লক্ষ কোটি টাকার একটি তহবিল গড়ে তুলবে। উদ্ভাবন ক্ষেত্রে বিনিয়োগের বিষয়ে 20,000 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। বেসরকারি উদ্যোগে গবেষণার কাজে গতি আসবে। এর ফলে অর্থমন্ত্রী ন্যাশনাল জিওস্প্যাশিয়াল মিশনের ঘোষণা করেছে এর সংক্রান্ত পরিকাঠামো জোরদার করতে। এর থেকে পাওয়া তথ্যাদি নগর পরিকল্পনা কাজ সহজ করবে। কোটি প্রাচীন লিপি ও লেখ সংরক্ষণে জ্ঞান ভারতম মিশনে ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে সামিল হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গ্রন্থাগার, এমনকি বেসরকারি পক্ষ। ভারতীয় জ্ঞান ধারার ভাণ্ডার নিয়ে গড়ে উঠবে একটি জাতীয় ডিজিটাল রেপোজিটরি। চতুর্থ শালগ্রস্ত রপ্তানি। এক্ষেত্রে যৌথভাবে কাজ করবে বাণিজ্য, ক্ষুদ্র মাঝারি এবং অর্থমন্ত্রক। রপ্তানির বাজার ধরতে ক্ষুদ্র মাঝারি সংস্থাগুলির সহায়তায় কাজ করবে রপ্তানি প্রসার মিশন। ডিজিটাল জন পরিকাঠামো সমৃদ্ধ ভারত ট্রান্ডাট। এক্ষেত্রে অর্থ সংস্থানের কাজ করবে।
আভ্যন্তরীণ উৎপাদনের প্রসার এবং বিশ্বের সরবরাহ শৃঙ্খলে সংযুক্তির প্রসারে একাধিক পদক্ষেপের কথা বলেছেন অর্থমন্ত্রী। শিল্প 4.0 সংক্রান্ত সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার দেশে বৈদ্যুতিক সরঞ্জাম নির্মাণ ক্ষেত্রকে সহায়তা করবে। টায়ার 2 শহরগুলিতে গড়ে তোলা হবে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার। পচনশীল বাগিচা পণ্যের বিমান পরিবহন এবং মজুদ ব্যবস্থাকে জোরদার করতে পরিকাঠামো উন্নয়ন করা হবে। জ্বালানি হল সংস্কার অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে সংস্কারের বিষয়টিকেও জ্বালানি হিসাবে উল্লেখ করা হয়েছে অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ। বিগত 10 বছরে সরকার কর ক্ষেত্রে বিস্তৃত সংস্কার কর্মসূচিতে হাত দিয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। এর সঙ্গে বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেছেন, পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে প্রশাসন গড়ে তোলা সরকারের অগ্রাধিকার। আর্থিক ক্ষেত্রে সংস্কার এবং বিকাশ ইজ ফর ডুইং বিজনেসকে জোরদার করতে অর্থমন্ত্রী সমগ্র পরিমণ্ডলে ব্যাপক পরিবর্তনের ডাক দিয়েছেন। বিমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ঊর্ধ্বসীমা 74 থেকে 100% করা হবে। কর সহ অর্থনৈতিক ক্ষেত্রগুলিতে নাগরিক কেন্দ্রিক করে তোলার উপর আরও জোর দিয়েছে অর্থমন্ত্রী। নিয়ন্ত্রণ বিষয়ক সংস্কারে উচ্চ পর্যায়ের কমিটি এর কাজ হবে আর্থিক নয় এমন ক্ষেত্রগুলি নিয়ন্ত্রণ, সংস্থা প্রদান এবং অনুমোদন প্রক্রিয়া খতিয়ে দেখা। পারস্পরিক বিশ্বাসের ভিত্তিক নানা ব্যবস্থাপনার মাধ্যমে জোরদার করা হবে ইজ ফর ডুইং বিজনেসকে। কমিটি সুপারিশ পেশ করবে 1 বছরের মাধ্যমে। এ কাজে সামিল করতে হবে রাজ্যগুলিকে উৎসাহিত করা হবে। রাজ্যগুলির বিনিয়োগ সহায়তা সূচক 2025-এর সূচনা করবে এই কর্মসূচি। জোরদার হবে প্রতিযোগিতামূলক সহযোগিতা পরিমণ্ডল। আর্থিক সুস্থিতি ও বিকাশ পরিষদ FSDC এর আওতায় ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমানে প্রযোজ্য আর্থিক নিয়ন্ত্রণ বিধি ইত্যাদি খতিয়ে দেখা হবে। এইসব বিধি কার্যকারিতা বৃদ্ধিতে গড়ে তোলা হবে একটি ব্যবস্থাপনা। জন বিশ্বাস বিল 2.0 বিভিন্ন আইনে 100টি সংস্থানকে অপরাধের তকমা যুক্ত করা হবে। আর্থিক শৃঙ্খলা অর্থমন্ত্রী জানিয়েছেন, জিডিপির অনুপাতে কেন্দ্রীয় সরকারের ঋণ নিম্নমুখী রাখতে সরকার সচেষ্ট। এক্ষেত্রে আগামী 6 বছরের পরিকল্পনার রূপরেখা বিশদভাবে রয়েছে FRBM এর বিবৃতিতে। পুনর্মার্জিত হিসেবে অনুযায়ী 2024-25 আর্থিক ঘাটতি জিডিপির 4.8% হওয়ার সম্ভাবনা। 25-26 বাজেটের হিসেবে অনুযায়ী তা হতে পারে জিডিপির 4.4%। পুনর্মার্জিত হিসেবে 2024-25 পুনর্মার্জিত হিসাব অনুযায়ী ঋণ বাবদ দিয়ে সরকারি কোষাগারে 31.47 লক্ষ কোটি টাকা আসতে পারে। এর মধ্যে কর সংগ্রহ দাঁড়াবে 25.57 লক্ষ কোটি টাকা। মোট ব্যয় দাঁড়াবে 47.16 লক্ষ কোটি টাকা, যার মধ্যে মূলধনী ব্যয় 10.18 লক্ষ কোটি টাকা। বাজেট হিসেবে 2025-26 এক্ষেত্রে ঋণ ব্যতীত সংগ্রহের পরিমাণ 34.96 লক্ষ কোটি টাকা হতে পারে। ব্যয়ের পরিমাণ দাঁড়াতে পারে 50.65 লক্ষ কোটি টাকায়। কর বাবদ 28.37 লক্ষ কোটি টাকা পেতে পারে সরকার। বিভাগ হতে বলা যাচ্ছে, দেশ গঠনে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকার কথা মাথায় রেখে কেন্দ্রীয় বাজেট 2025-26 নতুন করে কর সীমা ও হারের প্রস্তাব দেওয়া হয়েছে। বছরে 12 লক্ষ টাকা আয় পর্যন্ত কর দিতে হবে না, বিরাট সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। এক্ষেত্রে অবশ্য মূলধনী লাভের দিকটি বাদ থাকছে। 75,000
কোটি টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনের কথা মাথায় রাখলে দেখা যাচ্ছে বেতনভোগী কর্মীদের বার্ষিক 12.75 লক্ষ টাকা আয় পর্যন্ত আয়কর দিতে হবে না। নতুন এই কর কাঠামো এবং প্রত্যক্ষ কর সংক্রান্ত নানা প্রস্তাবের দরুন সরকারের রাজস্ব আয় 1 লক্ষ কোটি টাকা কমবে। পুনঃমার্জিত আয়কর সীমা অনুযায়ী 4 লক্ষ টাকা পর্যন্ত করের হার শূন্য, 4 থেকে 8 লক্ষ টাকা পর্যন্ত 5%, 8 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত 10%, 12 থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত 15%, 16 থেকে 20 লক্ষ টাকা পর্যন্ত 20%, 20 থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত 25% প্রযোজ্য হবে। বার্ষিক 24 লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে করের হার 30%। টিডিএস প্রণালীতে যুক্তিযুক্ত করতে প্রবীণ নাগরিকদের সুদ বাবদ আয় কর ছাড়ের পরিমাণ 50,000 থেকে বাড়িয়ে 1 লক্ষ টাকা করা হয়েছে। বাড়ি ভাড়ার ক্ষেত্রে টিডিএস এর সীমা বছরে 2.4 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 6 লক্ষ টাকা করা হয়েছে। টিডিএস এর মতো টিসিএস প্রদানের ক্ষেত্রেও বিলম্ব এবার থেকে আর অপরাধ হিসেবে গণ্য হবে না। নাগরিকরা যাতে স্বেচ্ছায় কর দিতে আরও উৎসাহী হয়ে ওঠেন সেজন্য মূল্যায়ন বর্ষে ভিত্তিতে আপডেট রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে সময়সীমা 2 বছরকে বাড়িয়ে 4 বছর করা হয়েছে। আপডেট রিটার্ন বাবদ 90 লক্ষ করদাতা বাড়তি কর দিয়েছেন। ছোট সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সহায়তা তাদের নিবন্ধনের সময়সীমা 5 থেকে বাড়িয়ে 10 বছর করা হয়েছে। এছাড়াও করদাতারা এখন নিজের দখলে থাকা দুটি সম্পত্তির ক্ষেত্রে বার্ষিক মূল্য শূন্য বলে দাবি করতে পারেন। এক্ষেত্রে কোনো শর্ত থাকছে না। গত বাজেটে বিবাদ ক্ষেত্রে বিশ্বাস কর্মসূচিতে ব্যাপক সাড়া দেওয়া গেছে। 33,000 করদাতা এর সুযোগ নিয়েছেন। প্রবীণ এবং অতি প্রবীণদের আরও সহায়তার লক্ষ্যে 29 আগস্ট 2024 কিংবা তারপরে ন্যাশনাল সেভিংস স্কিম থেকে বাড়িয়ে আসার ক্ষেত্রে কর রেহাই দেওয়া হবে। এনপিএস বাৎসল খাতায় ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে। ইজ ফর ডুইং বিজনেসের বিষয়টি জোর করতে আন্তর্জাতিক আদান প্রদানের ক্ষেত্রে পারস্পরিক আলোচনার ভিত্তিতে নির্ধারিত মূল্যমান অপরিবর্তিত রাখার মেয়াদও 3 বছর করা হয়েছে। আন্তর্জাতিক ভিত্তিতে করের ক্ষেত্রে নিশ্চয়তার লক্ষ্যে সেলফ হার্ভ রুলের পরিধি বাড়ানো হয়েছে। কর্মসংস্থান এবং বিনিয়োগের প্রসারে অনাবাসী ভারতীয়দের কথা মাথায় রেখে একটি অনুমান ভিত্তিক কর ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। আভ্যন্তরীণ জলপথে চলাচলকারী যানবাহনগুলির ক্ষেত্রে বর্তমানে প্রযোজ্য টন ভিত্তিক কর ব্যবস্থা চালু হবে। স্ট্যান্ডার্ড আপ পরিমণ্ডলকে বিকশিত করতে নিগমায়নের সময়সীমা বাড়িয়ে 5 বছর করা হয়েছে। পরিকাঠামোর ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে সাভারেন ওয়েলথ ফান্ড এবং পেনশন ফান্ডের বিনিয়োগের সময়সীমা আরও 5 বছর বাড়িয়ে 2030 এর 31 মাস করা হয়েছে। শিল্প পণ্যের শুল্ক প্রণালীকে যুক্তিযুক্ত করতে বাজেটের 60টি শুল্ক প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি সেস প্রয়োগের ক্ষেত্রেও সংবেদনশীলতার কথা বলা হয়েছে বাজেটে। ওষুধ আমদানির ক্ষেত্রে 36টি জীবনদায়ী ওষুধ, ক্যান্সার ও বিশেষ ধরনের রোগের একাধিক ওষুধের উপর সীমা শুল্ক প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রোগীদের বিনামূল্যে প্রদান করা হবে মেধাস্বত্ব সহায়তা কর্মসূচির আওতায় থাকা 13টি নতুন ওষুধ ভিত্তি সীমা শুল্ক কার্যকর করা হবে না। আভ্যন্তরীণ উৎপাদন ও মূল্য সংযোজন প্রসারে 25টি গুরুত্বপূর্ণ খনিজের আমদানি শুল্ক প্রত্যাহার করা নেওয়া হয়েছে 2025 জুলাইয়ে। আরও 12টি খনিজের ক্ষেত্রেও এই নীতি কার্যকর করা হবে।
দেশের বস্ত্র উৎপাদনের গতি আনতেও বিভিন্ন পণ্যের উপর আমদানি শুল্ক তুলে দেওয়া হয়েছে কিংবা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মেক ইন ইন্ডিয়া প্রসারে ব্যাটারি উৎপাদনের ক্ষেত্রেও বিভিন্ন উৎপাদন কর সংক্রান্ত সুবিধা মিলবে। রপ্তানির ক্ষেত্রে প্রসারের বিশেষ জোর দেওয়া হয়েছে হস্তশিল্প ও সামগ্রীর উপরে। হিমায়িত মাছের শুল্ক 30 থেকে কমে 5% হবে। মাছ থেকে উৎপাদিত তরল সারের ক্ষেত্রে শুল্কের হার 15% থেকে কমে 5%। অর্থমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের যাত্রায় মূল স্তম্ভগুলি হলো গণতন্ত্র, জনবিন্যাস এবং চাহিদা। মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্বপূর্ণ অবদানের কথা মাথায় রেখে কর কাঠামোর ধারাবাহিক পরিমার্জন করে চলেছে সরকার। নতুন কর কাঠামো সুবাদে মধ্যবিত্তদের হাতে টাকা আসবে, বাড়বে ভুগবে সঞ্চয় এবং বিনিয়োগ। এই ছিল 2025-26 অর্থবর্ষের বাজার সম্পর্কে বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।